আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কূটনৈতিক সৌজন্যতার জায়গা থেকে বিদেশি মিশনগুলোকে বা মিশনের দায়িত্বপ্রাপ্তদের ব্যক্তিদেরকে সরকার নানা ধরনের সুযোগ সুবিধা দিতেই পারে, কিন্তু যে বহুল বিতর্কিত মার্কিন চুক্তি বা কথিত বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা এই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই চুক্তির কোথাও কি বিশেষ কোনো ক্লজের অংশ হিসেবে লেখা রয়েছে যে আমেরিকার স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সংসদের বিশেষ সংরক্ষিত এলাকায় উদযাপন করতে দিতে হবে? পৃথিবীর আর কোনো দেশ তাদের এমন কোনো গুরুত্বপূর্ণ স্থানে বিদেশি কোনো রাষ্ট্রের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান উদযাপন করতে দিবে? মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাপিটাল হিল, সেখানে কখনো কোনো দিন আমাদের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উদযাপনের মতন ন্যূনতম কোনো সুযোগ পাওয়ার বিষয়টি কি কেউ কল্পনা করতে পারে? মার্কিন দূতাবাস কেন তাদের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমাদের স্পর্শকাতর একটি স্থান বেছে নিল? কেন সরকার এখানে তাদের অনুষ্ঠান করার অনুমতি দিল? এমন তো না যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মতন জায়গাতে মার্কিন দূতাবাস তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে হাজার হাজার মানুষের বসার জন্য সুশৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশের প্রয়োজন হবে। কজন মানুষ উপস্থিত ছিল সেখানে? এবং এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। প্রশ্নগুলো ওঠাটাই স্বাভাবিক। এই যে অনুষ্ঠানটি হলো, সেটির জন্য খোদ মার্কিন দূতাবাস রয়েছে, বাংলাদেশে বেশ কয়েকটি 5 তারকা হোটেল রয়েছে, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রয়েছে, যদিও সেখানে যুক্তরাষ্ট্র কোনো অনুষ্ঠান করবে কিনা প্রশ্ন সাপেক্ষ, যেহেতু চীনের সহযোগিতায় এই সম্মেলন কেন্দ্র গড়ে উঠেছে। যা হোক, আরও অনেক স্থান তো রয়েছে সুরক্ষিত এবং বিশেষভাবে সুশৃঙ্খলিত। সেই সব কোনো জায়গায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ মিশন তাদের অনুষ্ঠানটি না করে কেন আমাদের জাতীয় সংসদের মতন স্পর্শকাতর একটি স্থানকে বেছে নিল? কেন যে বেছে নিল তার পিছনে নিশ্চয়ই উদ্দেশ্য রয়েছে, বিশেষ উদ্দেশ্য রয়েছে, এ কথা আমরা বলতেই পারি। বাংলাদেশে এর আগে আমাদের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে অন্য কোনো দেশের পতাকা দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিশেষ কোনো গোষ্ঠীর ব্যক্তি কি জানিয়েছে কখনো? কিন্তু এবার দেখলাম এসবের অনেক কিছুই হয়েছে। একটা ভয়াবহ চুক্তি, দাসত্বমূলক চুক্তি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে ফেলার মতন একটা চুক্তি নয়, এটিকে অনেকে আদেশপত্র হিসেবে অভিহিত করেন। সেই ধরনের একটি আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর এখন তাদের জাতীয় উৎসব উদযাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রাষ্ট্রীয় মর্যাদার অন্যতম প্রতীক জাতীয় সংসদের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল এই বিষয়টি নিয়ে, এবং অনেকে যে ধরনের মন্তব্য করছেন তার কোনোটি কি অযৌক্তিক? অন্তত আমি বেশ অসংখ্য স্ট্যাটাস বা মন্তব্য থেকে কিছু বক্তব্য এক জায়গায় করেছি, আপনাদের সামনে একটু তুলে ধরি। কে একজন বলছেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস বা অনুরূপ অনুষ্ঠান উদযাপন করাকে দেশের প্রচলিত আইন, প্রোটোকল এবং জাতীয় মর্যাদার পরিপন্থী হিসেবে কেন ধরা হবে না? আরেকজন লিখছেন, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতীক। এই প্রাঙ্গণ কোনো বিদেশি রাষ্ট্রের আনুষ্ঠানিক উদযাপনের প্রতীকী মঞ্চ হওয়া উচিত কিনা
সেই প্রশ্ন আজ দেশের মানুষের। খুবই যৌক্তিক। আরেকজন লিখছেন, 55 বছরে সংসদে ভিনদেশি কারো স্বাধীনতা দিবস হয়েছে এমন নজির সরকারই সৃষ্টি করলো বর্তমান সরকার, যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠালো, আজকে আমরা তাদের স্বাধীনতা দিবস পালন করছি। আর এক ভদ্রলোকের মন্তব্য, আমেরিকার পৃষ্ঠপোষকতায় ক্ষমতা পেল, তাই তাদের আজ্ঞাবহতার প্রমাণস্বরূপ কৃতজ্ঞতার এই আয়োজন। ভারতের গোলামির স্লোগান তুলে এখন আমেরিকার দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, এই হলো সারমর্ম। এবং এই প্রশ্নটি অনেকেরই, আমার নিজেরও। ধরুন ভারতের স্বাধীনতা দিবস যদি এমনভাবে উদযাপিত হতো আমাদের জাতীয় সংসদের সামনে, তখন কি বলা হতো? দেশ বিক্রি হয়ে গেছে, গোলামি চুক্তি করা হয়েছে, ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ সিকিমে পরিণত হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু, তাই না? এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি যেটি আমাদের জাতীয় সংসদের সামনে উদযাপিত হলো, সেখানে উপস্থিত থেকে আমাদের সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কি বললেন, যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন কিংবদন্তি শিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশের পক্ষে কনসার্ট করেছিলেন বিশ্ব জনমত গড়ে তুলতে, কনসার্ট ফর বাংলাদেশ। এবং ওই যে অনুষ্ঠানটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসে, সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে, সেটি জর্জ হ্যারিসনের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেরই ধারাবাহিকতা। কিসের সাথে কি মিলিয়ে দিল? বরং এখানে জর্জ হ্যারিসনকে অপমান করা হয়েছে, যে মহান ব্যক্তি, মহান শিল্পী আমাদের স্বাধীনতার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য কনসার্ট ফর বাংলাদেশ করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল, সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই জর্জ হ্যারিসনকে অপমান করা হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানের সাথে তুলনা করে। তখন এই যুক্তরাষ্ট্র তো 71-এ আমাদের স্বাধীনতা চায়নি, তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে, পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল। যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই গণহত্যার শরিক তো এই যুক্তরাষ্ট্র। আরেকজন মহামান্য ব্যক্তিত্ব জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব, তিনি কি বললেন, যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। পরীক্ষা তো হয়েই গেছে, তার পরবর্তীতে 55 বছরের ইতিহাসে কি করেছে যুক্তরাষ্ট্র? হ্যাঁ, অর্থনৈতিক অংশীদার কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, সেটি তাদের নানান ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য। তারপরেও তার মাধ্যমে যে বাংলাদেশের কোনো কাজে লাগেনি, সেটি নিশ্চয় অস্বীকার করছি না। কিন্তু পরীক্ষিত বন্ধু, এই কথা বলা হয় কিভাবে? যেহেতু প্রথমেই বলেছি যে এই মহান জাতীয় সংসদ আমাদের রাষ্ট্রীয় মর্যাদার অন্যতম জাতীয় প্রতীক, এবং রাষ্ট্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সরকারের, সেটি সাংবিধানিকভাবে একই সঙ্গে নৈতিকভাবে। সেই জায়গা থেকে আমাদের জাতীয় সংসদকে যে অবমাননাকর পর্যায়ে নিয়ে যাওয়া হলো, তিনি নিজেও কৃচ্ছতা সাধন করছেন, কিন্তু তার যে আহ্বান, তার যে নির্দেশ, তাতে আসলে কে কতটুকু কর্ণপাত করছেন, কে কতটুকু কেয়ার করছেন, বরং বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। দুর্নীতি কাকে বলে তার একটা নতুন দৃষ্টান্ত আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। অনেকের চোখ কপালে উঠতে পারে। দরিদ্র 300 মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এবং আরও কিছু মানুষের জীবনমান উন্নয়নে, জীবিকা উন্নয়নে বিতরণ করা হবে 8 কোটি টাকা। আর এই 8 কোটি টাকা বিতরণ করতে গিয়ে পরামর্শক ফি এবং কর্মকর্তাদের খরচ ধরা হয়েছে 53 কোটি টাকা। একেই বলে 12 হাত বাঙ্গির 13 হাত বিচি। বিষয়টি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে খরা, অতিবৃষ্টি, বন্যা,
এসবের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ এবং নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষেরা ভিটেমাটি হারা হচ্ছেন, তারা উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে যাচ্ছেন, মানবেতর জীবনযাপন করছেন। তো তাদের কিছু মানুষের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে 61,29,64,000 টাকা। প্রকল্পের আওতায় মাত্র 300 জন অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা দিতে এবং 1,500 মানুষের জীবিকার উন্নয়নে দেওয়া হবে 8,10,00,000 টাকার মতন। আর এই অনুদানের টাকা বিতরণ করতে গিয়ে যে পরামর্শক নিয়োগ দেওয়া হবে তাদের জন্য এবং প্রশাসনিক বিলাসিতার জন্য খরচ ধরা হয়েছে 53 কোটি টাকারও বেশি, 53,08,00,000 টাকার মতন। এই টাকা কে দেবে? দিবে হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাপানের GIZ। এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে 1 বছর 9 মাস। মানে এর মধ্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে, অনুদানের টাকা বুঝিয়ে দিতে মোটামুটি 1 বছর 9 মাস। তো এই 300 জন বা 1,500-এর মতন মানুষ যাদের জীবিকা মান উন্নয়ন করার কথা বলা হচ্ছে, তাদেরকে বাছাই করা হবে কোত্থেকে? খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং সিরাজগঞ্জের মতন শহরগুলোতে যারা জলবায়ু পরিবর্তন কারণে উদ্বাস্তু হয়েছেন তাদের মধ্যে থেকে। আর এই 300 জন যাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে তাদের মধ্যে 270 জন পুরুষ আর 30 জন, মানে 270 জন নারী এবং 30 জন প্রতিবন্ধী। কিন্তু লক্ষ্য অর্জনের চেয়ে সংশ্লিষ্টদের যে খরচ, প্রশাসনিক কর্মকর্তাদের যে খরচ, প্রকল্পের অধিকাংশই খরচ হবে এই খাতে। অর্থাৎ 61,29,34,000 টাকার মধ্যে হতদরিদ্র মানুষের হাতে পৌঁছাবে মাত্র 13%, বাজেটের 13%। আর এই 53,08,00,000 টাকা কী কী খাতে খরচ করা হবে তার একটা হিসেব পাওয়া গেছে সমাজসেবা অধিদপ্তর থেকে। এই যে অনুদান বিতরণ করা হবে তার জন্য 300 জন মানুষ আর 1,500 জন মানুষ যদি আমরা একসাথে করি, 1,800 জন মানুষকে যে অনুদান বিতরণ করা হবে তার জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে 473 জনকে। আর তাদের জন্য খরচ ধরা হয়েছে 29,62,63,000 টাকা। তাদেরকে তো বিদেশেও যেতে হবে নাকি? বিদেশে প্রশিক্ষণের জন্য না গেলে তো সেই প্রশিক্ষণের মান উন্নয়ন হবে না। খিচুড়ি রান্না করতে প্রশিক্ষণ নিতে বিদেশ যাওয়া লাগে, পুকুর খনন শিখতে বিদেশ যাওয়া লাগে, শিক্ষার্থীদের টিফিন কীভাবে বিতরণ করা হবে সেই জন্য বিদেশ যাওয়া লাগে, আরও কত কি হয়ে আসছে তো এগুলো। এখন ভ্রমণের আবদার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। সেই সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং প্রশিক্ষণের নামে বরাদ্দ ধরা হয়েছে 3,51,00,000 টাকা। আবার অভ্যন্তরীণ যেই ভ্রমণ, মানে এই যে সিরাজগঞ্জ যাবে, খুলনা যাবে, সাতক্ষীরা যাবে, তার জন্য কর্মকর্তাদের যে ভ্রমণ ব্যয় তাতে ধরা হয়েছে 1,27,76,000 টাকা। আবার কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থাপনার চার্জ হিসেবে ধরা হয়েছে 10,07,65,000 টাকা। অফিস ভবন ভাড়া দিতে হবে বিভিন্ন জেলায়, তার জন্য 3,19,25,000 টাকা। আর যা অবশিষ্ট থাকে, মনে করেন যে আইটি সামগ্রী, টেলিযোগাযোগ সরঞ্জাম, প্রশিক্ষণ কর্মশালা, প্রশাসনিক ও ইউটিলিটি বিল, বিভিন্ন দাপ্তরিক সরঞ্জাম কেনাকাটা, পরিবহন, জ্বালানি ইত্যাদি ইত্যাদি মোটামুটি 6-9 করে দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, এত অফিস,
এত ব্যবস্থাপনা, এত আয়োজন, এ বিল সে বিল, এইগুলোর কি প্রয়োজন আমাদের ঠিক বোধগম্য নয়। সহজভাবে যেটুকু বুঝি, প্রতিটি জেলায় সমাজসেবা অধিদপ্তর রয়েছে। যেহেতু সমাজসেবা অধিদপ্তরের কাজ জেলা পর্যায়ে তাদের শাখা প্রশাখা রয়েছে এবং প্রত্যেক জেলায় মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছে। এই ৩০০ মানুষ আর ১,৫০০ যে মানুষের জীবিকার মান উন্নয়নের কথা বলা হচ্ছে, এই কজন মানুষকে বাছাই করা খুব কঠিন কাজ। তাদেরকে নিয়ে এসে রাজধানীতে সেন্ট্রালি কয়েকটা প্রশিক্ষণ দেওয়া হবে, তাই তো? কে কী কাজ করতে চায় বা একটা নির্দিষ্ট সংখ্যক কাজ তো বাছাই করা হবে এবং সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তার জন্য এত আয়োজন, এত অফিস, এত বিদেশ ভ্রমণ, এত অভ্যন্তরীণ ভ্রমণ, জেলায় জেলায় অফিস। বাস্তুচ্যুত এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কোন প্রক্রিয়ায় আবার বাছাই করা হবে সেটি নিয়েও এখনো পর্যন্ত অস্বচ্ছতা। যদিও এই প্রস্তাব যে পরিকল্পনা কমিশনে গেছে সেখান থেকে প্রশ্ন তোলা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে উচ্চ পরামর্শক ব্যয় এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক খরচ কমাতে হবে। কিন্তু পরামর্শক কি এত প্রয়োজন? ৪৭৮ জন বা এই ৪৫০ বেশি, কত কমাবে? আরও মজার কথা হচ্ছে, এসব প্রসঙ্গে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের কাছে, মিস্টার সাজ্জাদুল ইসলাম, তিনি বলছেন যে এই প্রকল্পে সব কিছু তৈরি করা হয়েছে দাতা সংস্থার ইচ্ছে অনুযায়ী। আমি জিআইজেড সম্পর্কে জানি বা জাইকা সম্পর্কে আপনারা সবাই জানেন। জাপানি যে সংস্থাগুলো, তারা কতখানি স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং এই ধরনের বরাদ্দ দিয়ে থাকে তা তো আমাদের অজানা নয়। দুই একটি জায়গা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু মিস্টার সাজ্জাদ যেই উত্তরটি দিয়েছেন সেটি কি আসলেই গ্রহণযোগ্য? এবং গ্রহণযোগ্য যে নয় তার আরেকটি প্রশ্নের উত্তরে স্পষ্ট বোঝা যায়। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সরকার যেখানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অযাচিত বা অহেতুক বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের জন্য, তাহলে এই প্রশিক্ষণ ব্যয় কেন ধরা হয়েছে? মানে এটিও এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছে না। গত শনিবার জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে যে বিতর্ক গড়ে উঠেছে, সমালোচনা হচ্ছে, প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, সেটি হওয়ারই কথা। কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো, সাদা চোখে শুধু আমরা ওটুকুই দেখছি যে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা গৌরবের অন্যতম একটি প্রতীক কেপিআই, একটি সংরক্ষিত এলাকা, সেখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কেন উদযাপিত হবে? কিন্তু এর ভেতরেও আরও অনেক কিছু ঘটছে, কেউ কেউ হয়তো খেয়াল করছেন, কিন্তু আমি নিশ্চিত অধিকাংশ মানুষের চোখেই ভিতরের বিষয়গুলো এখনো পর্যন্ত চোখে পড়েনি। আপনারা কি খেয়াল করেছেন যে এই যে অনুষ্ঠানটি হলো, মার্কিন স্বাধীনতা দিবসের ২৫০ বছর উদযাপনের এই যে আয়োজনটি, সেটি কার সভাপতিত্ব হয়েছে? আমাদেরই একজন সংসদ সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর ওসমান ফারুকের নেতৃত্বে বা তার সভাপতিত্ব হয়েছে। কেন তার সভাপতিত্ব হলো? কারণ ওই দিনই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে কিন্তু একটি কমিটি ঘোষিত হয়েছে, ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ। এই নামে যে ককাস কমিটি গঠিত হয়েছে তার সভাপতি বা চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ওসমান ফারুক এবং এই কারণেই তার সভাপতিত্ব অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। ককাস কি? ককাস মূলত সুনির্দিষ্ট নীতি বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আইন প্রণেতাদের মধ্য থেকে
বিশেষ বিশেষ কারো মাধ্যমে গঠিত কমিটি হলো ককাস। যেমন জেন্ডার ও অন্তর্ভুক্তি বিষয়ক সংসদীয় ককাস, সংসদীয় জাস্টিস ককাস, যক্ষ্মা নির্মূল সংসদীয় ককাস, অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস, অথবা উপজাতিদের কেন্দ্র করে সংসদীয় ককাস, এগুলো আমরা গঠিত হতে দেখেছি। কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে আজ অবধি দেশের 55 বছরের ইতিহাসে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে কেন্দ্র করে কোনো ধরনের ককাস কমিটি গঠিত হয়নি। এই প্রথম বাংলাদেশে পার্লামেন্টে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস কমিটি গঠিত হলো। উদ্দেশ্য কি? মানে দুই রাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা। এর চেয়ারম্যানের নাম আগেই বলেছি, সদস্য সচিব হয়েছেন বা কো চেয়ারম্যান হয়েছেন ডাক্তার মাহবুবুর রহমান লিটন এমপি। সদস্য কারা আছেন একটু খেয়াল করুন। এর মধ্যে সদস্য রয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, মীর আহমেদ বিন কাসেম, জামাত দলীয় আর এক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মার্দিয়া মমতাজ, নওশেদ জমির, আন্দালিব রহমান পার্থ, আক্তার হোসেন এনসিপির, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইয়াসমিন, তারা হলেন সদস্য। আমরা ধারণা করতে পারছি যে কারা এর মধ্যে সদস্য রয়েছেন, এবং দু একজনকে ইচ্ছাকৃতভাবে এর মধ্যে ঢুকানো হয়েছে যাতে একটু ব্যালেন্স করার জন্য, কারোর বিশেষ দৃষ্টি যাতে এর মধ্যে না পড়ে। যেটি বাস্তবতা যে বিদেশি কোনো রাষ্ট্রকে কেন্দ্র করে সংসদীয় ককাস কমিটি নতুন কিছু নয়। বিভিন্ন দেশের পার্লামেন্টে বিভিন্ন রাষ্ট্র বা অঞ্চল ভিত্তিক ফ্রেন্ডশিপ গ্রুপ বা পার্লামেন্টারি ককাস রয়েছে, যেগুলো মানে মূলত সংসদীয় কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গঠিত হয়ে থাকে বা কাজ করে থাকে। তবে সেখানেও প্রশ্ন রয়েছে, যেসব দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কিত যেই ককাস কমিটিগুলো রয়েছে, তারা আসলে যুক্তরাষ্ট্রের লবিস্ট হিসেবে কাজ করে। ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের যেই আইন প্রণেতাদের দিয়ে এই কমিটিগুলি গঠিত হয়। বাংলাদেশে যে ককাস কমিটি গঠিত হয়েছে, অনেকে বলছেন তাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের পক্ষে লবিস্ট হিসেবেই কাজ করানো হবে। যুক্তরাষ্ট্রের পক্ষে যায় এমন সব আইন প্রণয়ন করানো হবে কৌশলে, এবং তাদের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা সেখানে উচ্চারণ করানো হবে। আমি নিশ্চিত করে বলছি না যে এই সংসদ সদস্যরা, যারা এই কমিটির সদস্য, তারা এগুলো করবেনি, কিন্তু যে অবস্থা, তাতে করে এ ধরনের সন্দেহ অমূলক বা অস্বাভাবিক কিছু নয়। আরেকটু খেয়াল করুন, যেদিন যেই 4 জুলাই দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এবং যেখানে জামায়াতের আমির যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু হিসেবে অভিহিত করল, ঠিক তার পরদিন আবার ইনকলাব মঞ্চ বিক্ষোভ মিছিল করে, গায়েবেনা জানাজা করে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুকে কেন্দ্র করে, এবং খামেনির হত্যার বিচার দাবি করা হয়। খামেনিকে কারা হত্যা করেছে আমরা জানি, যুক্তরাষ্ট্র, স্বঘোষিত হত্যাকারী তারা। তো তাদের হত্যার বিচার দাবি, মানে খামেনির হত্যার বিচার দাবি করা মানে ট্রাম্পের বিচার দাবি করা বা ট্রাম্পের ফাঁসির দাবি করা। অবশ্যই করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ইনকলাব মঞ্চটি আসলে কাদের সহযোগী সংগঠন, কারা এটিকে প্যাট্রোনাইজ করে? শরীফ ওসমান বিন হাদির জানাজাতে যে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটল, সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দিল। শরীফ ওসমান বিন হাদি কি এই পর্যায়ের কোনো হিরো ছিলেন বা রাজনৈতিক মহানায়ক ছিলেন এই মুহূর্তে বাংলাদেশের? খুব স্বাভাবিক প্রশ্ন। আমি তার অন্যান্য কিছু নিয়ে প্রশ্ন তুলছি না, শুধু এই জায়গাটিতে প্রশ্ন করি
যে তার মানে তিনি কি এমন ক্যারিশমা দেখিয়েছেন যে তার জানাজাতে এরকম লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে, সারা বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ, লাখ লাখ মানুষ ছুটে আসবে। এটি ওপেন সিক্রেট। কারা এই জমায়েতটি ঘটিয়েছিল, কারা দেশের মানে সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিল যে ওই জানাজায় সবার এসে উপস্থিত থাকতে হবে, সর্বোচ্চ জমায়েত ঘটাতে হবে, ওপেন। এটি অনেকেই বলে থাকেন যে জামাত ইসলামী এটি করেছিল, জামাত ইসলামীর লাভ ছিল এবং তাদের সহযোগী সংগঠন বলে অনেকে দাবি করেন। তাহলে সেই জামাত ইসলামীর সহযোগী সংগঠন যদি ইনকলাব মঞ্চ হয়ে থাকে, সেটি তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামলো কেন? নামার তো কথা নয় স্বাভাবিকভাবেই। তাহলে কারা নামিয়েছে একটু ভেবে দেখা দরকার আমাদের। এবং যুক্তরাষ্ট্রের প্ল্যানটি কি, এর সঙ্গে আমি এই প্রশ্নটা জুড়ে দিলাম, পাশাপাশি দুটি প্রশ্ন উত্থাপন করলাম। আমাদের হিসাব মিলাতে খুব কঠিন কিছু হবে না। বিএনপি সরকার মার্কিন চুক্তি বাস্তবায়ন করছে, যেটি অবশ্যই দাসত্বমূলক গোলামির একটি চুক্তি, এখানে সন্দেহের কিছু নেই, এটাই আমরা স্পষ্ট করে বলতে পারি। আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে, চীনের সঙ্গে সম্পর্ক রাখছে। এবং আমি শুরুতেই প্রশ্ন তুলে রেখেছিলাম যে যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম বাধ্যবাধকতামূলক একটি চুক্তি রয়েছে নানান ক্ষেত্রে, সেই চুক্তি কার্যকর করার পথে যখন রয়েছে সরকার, তার মধ্য দিয়ে আবার চীনে কেন যাচ্ছে? চীনের সাথে 2+2 এর একটি বিষয় কথাবার্তা হচ্ছে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক, এবং চীনের নানান ধরনের উদ্যোগে সাড়া দিচ্ছে। রাশিয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্র ছেড়ে দেবে? প্রথমে যে কথাটি বলছিলাম, সরকার নিজের খোরা ফাঁদে নিজেই পড়তে যাচ্ছে, এটি সম্ভবত সরকারি নীতি নির্ধারকরা বুঝতে পারছে না, অথবা তারা যেহেতু আমার মাধ্যমে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। আপনার প্রতিক্রিয়া? দক্ষিণ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট আপনার তোফায়েল আহমেদের জানাজা হয় না, আর সেইখানে যিনি গালিগালাজকে একটা শিল্পে পরিণত করেছিল, অসভ্যতা, মহিলাদেরকে অপমান করা, মহিলাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, যেটা বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা, ধর্ম কোনোটাই অ্যালাউ করে না, সেই ভদ্রলোককে জানাজা হলো সাউথ প্লাজায়। কাজেই এই যে একটা অসভ্যতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা ডক্টর ইউনূস যে অপকর্ম করে গেছেন। এখন আপনি আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। দেখেন, আমাদের বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই, আমাদের তার একটা সভ্যতা ভব্যতার মধ্যে একটা ডেকোরাম মেনটেন করে। আমার যদি স্মৃতিতে বিট্রে না করে, তাহলে এই প্রথম কোন স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হলো আপনার দক্ষিণ প্লাজা, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায়। দক্ষিণ প্লাজা কিন্তু কোনো কিছু না লেখা থাকলেও দক্ষিণ প্লাজা হচ্ছে আমাদের মূল স্তম্ভ, যেখানে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়েছেন দক্ষিণ প্লাজায়। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের কি মাহাত্ম্য! এখন ধরেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলেছিল কানাডাকে 53rd স্টেট হিসাবে করার জন্য। 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস চুক্তি করে যেভাবে বর্তমান সরকারের ডানা বা পালক কেটে দিয়ে গেছে, আপনার দেশকে একটা পরাধীনতার শৃঙ্খলে, এটা আমরা বলছি না, এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও বলছে। বিএনপির একজন প্রবীণ সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বলেছেন এই চুক্তি হচ্ছে রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের চুক্তি। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সাউথ প্লাজায় উদযাপন, তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, বিজয়, ওদের যে বিজয় দিবস, সেইটার উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে, এবং তখন তো গভর্নমেন্ট না করতে পারবে না। যদি অন্য দেশেরাও করতে চায় যে ঠিক আছে সাউথ প্লাজাই আমরা করব, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। আর আপনি যেটা বলছেন জামাত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা জানি না,
তবে জামাতকে তারা ইউজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এটা অভ্যাস হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে তারা মৌলবাদী দলগুলোকে ব্যবহার করে ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য নামানোর জন্য। এই জন্য দেখবেন আপনি, ক্লিন্টনও এসে জামাত ইসলামকে বলেছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, যে জামাত একটা মডারেট দল, যেটা বাংলাদেশের মানুষ কখনোই মানে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতা না, তারা সপ্ত নৌবহর পাঠিয়েছিল নভেম্বরের শেষে, এবং তখন যদি সমাজতান্ত্রিক বিশ্বের নেতা সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা নৌবহর না পাঠাতো, তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরো প্রলম্বিত হতো। এখন আমাদের স্পিকার বা অন্যরা যারা বললেন, তারা তো একটা তো ভদ্রতা আছে, যেমন ভারতকেও তো সবাইকে আমরা পরীক্ষিত বন্ধু বলি, স্পিকার সাহেব ভারতকেও নিশ্চয়ই পরীক্ষিত বন্ধু বলবেন। কিন্তু এই যে বাড়াবাড়িটা আমরা দেখছি, আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এটা জানেন তো, জামাত পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না, প্রচুর তথ্য দলিল পত্রাদি আছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল। দালালি এবং বিদেশি রাষ্ট্রের চামচামি করা তাদের রন্ধে রন্ধে, তাদের শিরায় উপশিরায়। তো জামাত মনে করছে আমেরিকার চামচামি করে যদি আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। আপনি কি আমরা দেখেছেন যে অন্য কোনোবার মানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এরকম সাড়ম্বরে উদযাপিত হয়? মানে এবার ফেসবুকে বিশেষ একটি গোষ্ঠীর মানুষেরা ঢাক ঢোল পিটিয়ে অভিনন্দন জানালো, শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে একটু ছন্দপতন কিনা, যদি ছন্দপতন হয়ে থাকে আহ এটির কি বিশেষ কোনো গুরুত্ব রয়েছে? আপনি বঙ্গবন্ধু বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার কথা বাদ দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তো বেশ কয়েক বছর প্রেসিডেন্ট ছিলেন। গণতন্ত্রের মা বলে খ্যাত যারা মনে করে, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া তো 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন সাফল্যের সঙ্গে, শক্তিশালী ভাবে, বড় দল হিসাবে। ওই ওনার আমলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আমরা দেখিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের, আপনার এর নাম কি, এই সাউথ প্লাজায়। আর জামাতের রাজনীতির বৈপরীত্যটা দেখেন, জামাত এখানে কোকোকলা খায় না, কারণ এটা ইহুদিরা বানায়, বা খায় না, বা না খাওয়ার ভান করে। জামাত ইরানের পক্ষে অংশগ্রহণ করে। ইরানের সঙ্গে যুদ্ধ কি মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে না, চীনের হচ্ছে না, ভারতের হচ্ছে? এইটা হচ্ছে একটা ভণ্ডামি সবার। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে তার সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন রাজনৈতিক দলগুলো দেখে, তারা ভুলে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরকারকেই সমর্থন করে বা যে শক্তিকেই ক্ষমতায় আনতে চায়, আলটিমেটলি তারা পারে না। ভিয়েতনাম থেকে শুরু করে বহু দেশে উদাহরণ আছে, ফিলিপাইন, এই যে ফিলিপাইনের মার্কোস থেকে শুরু করে সবাই। এবং মার্কোসেরই ওয়াইফ বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব হয় না। আমাদের সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এই যে কিছুদিন আগে দেখলাম পতাকা আপনার আইএসআইএস স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কিনা, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি, তো বিএনপিকে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য আমি এই ঘটনার নিন্দা জানাই। তারা তাদের যুক্তরাষ্ট্রের তাদের এম্বাসির ভেতরে যা ইচ্ছা করুক, বন্ধু রাষ্ট্র ঠিক আছে উদযাপন করুক, কিন্তু সাউথ প্লাজায় স্পিকারের উপস্থিতিতে এবং জামাত বলে পরীক্ষিত বন্ধু, তো জামাত 71-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুলে গেছে, কারণ 71-এ জামাতই ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা সেদিনও প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিয়েছে, সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে ডেইলি স্মরণ করায় দেয়। সেটা হচ্ছে যে একটা দলের সাধারণ সম্পাদক অনবরত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সরাসরি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে কথাবার্তা বলে যাচ্ছেন,
তিনি বলছেন যে 16ই ডিসেম্বর আমাদের আমাদের বিজয় দিবস হতে পারে না, এটা ভারতের বিজয় দিবস। তিনি কখনো বলছেন আহ একটা বলের পিছনে 11 জন মানুষ কেন দৌড়াবে দৌড়াবে, এটা কোনো কিছু হলো, বা এটা কোনো খেলা কিনা। আবার কখনো বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কিনা, এখানে কোনো গবেষণা নাই, এখানে হিন্দুপন্থী শিক্ষকদের কারণে বাজেট বরাদ্দ হয় না। এই যে অনবরত একের পর এক আপত্তিজনক কথাবার্তা, মানে আহ, এটির আসলে কারণ কি? বাংলাদেশ কি একটা বিশেষ গোষ্ঠীর উর্বর ক্ষেত্রে পরিণত হলো? মানে যা ইচ্ছে তাই বলে যাবে এবং সেটির কোনো জবাবদিহিতা নেই। দেখেন, এবি পার্টি বা আমার বাংলাদেশ নামটা নিয়েছে ওরা ভণ্ডামি করে। অ্যাকচুয়ালি ওদের নাম হওয়া উচিত ছিল আমার পাকিস্তান পার্টি, এপি পার্টি। তো যাই হোক, তারা বাংলাদেশের রাজনীতি করতে হবে বলে আমার বাংলাদেশ নাম দিয়েছে। এখন এটি হচ্ছে জামাতের একটা আহ, আপনার আউটফিট বা জামাতের একটা বি বি- বি টিম বা সি টিম। জামাত তো ধরেন অনেকগুলো বি টিম সি টিম করে রাখে। জামাত নিজে একটা, জামাত আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল, জামাত এখন বিএনপির মধ্যে গুপ্ত আছে, জামাত এবি পার্টি করেছে, জামাতের ওই যে ইনকলাব মঞ্চ আছে, জামাতের নিরপেক্ষ মঞ্চ, একটা নিরপেক্ষ যারা বলে বাংলাদেশে আমরা নিরপেক্ষ, তারা একটা দল। এনসিপি ও জামাতের যুব শাখা আমি মনে করি, কারণ জামাত ইসলামের ছাত্র শাখা আছে, মহিলা শাখা আছে, জামাত ইসলামের কোনো যুব শাখা নাই। এবং ডক্টর আব্দুল্লাহ তাহের জামাতের অত্যন্ত ব্রিলিয়ান্ট নেতা জামাতের জন্য। তো উনি বলেছে যে আপনার নাহিদদের আমরা নার্সিং করেছি, আমরা গ্রুমিং করেছি। তো এই এই যে এবি পার্টির যে ফুয়াদ সাহেব, আসাদুজ্জামান ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে যখন আমরা বিভিন্ন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি 22-23 সালে। তো তখন থেকেই আমি, তখনও তার এত অবস্থা দেখিনি। একটা বোধহয় তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে যে সবসময় শিরোনামে থাকতে চায়। দল তো খুবই ছোট, ইনসিগনিফিকেন্ট, নির্বাচনও তাদের ফলাফল খারাপ, কিন্তু সে যেটা 16ই ডিসেম্বর নিয়ে অধ্যত বলেছিল অমার্জনীয় অপরাধ, এবং তখন তার দলের সভাপতি মঞ্জু মুজিবুর রহমান মঞ্জু সাহেব বলেছিল এটা ঠিক হয়নি, আপনার মনে আছে কিনা। এটা হচ্ছে জামাতদের ফ্যাশন, জামাত এবং জামাতপন্থী দলে, যে একজন বলবে অপমান করবে, আরেকজন বলবে ঠিক হয়নি। আর মুক্তিযুদ্ধ এতই শক্তিশালী এবং মুক্তিযুদ্ধ বাঙালির আত্মায় এমন করে যে মুক্তিযুদ্ধের দল হিসাবে তাল পাওয়ার চেষ্টাও জামাত করে। এই জন্য দেখেছেন এক এমপি বলেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, পরে দেখা গেল জন্ম 81 সালে, আবার ওর বাবা বেঁচেও আছে। এটা কারণ হচ্ছে জামাত বুঝতে পারছে না মুক্তিযুদ্ধকে কি মানে অভিনয় করে মাথায় রাখবে, না বুকে রাখবে, নাকি পায়ের তলে রাখবে, যেটা ওদের আসল মোটিভ। আর ফুয়াদ এর আগেও আমি দেখেছি ক্রিকেট নিয়ে, খেলা নিয়ে, ফুটবল নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাও একটা আপনার অসভ্য বক্তব্য। অ্যাকচুয়ালি তারা বাংলাদেশকে তালেবানের দিকে নিতে চায়, এবং এক্ষেত্রে আমি বলবো বিএনপি কে অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মুক্ত বুদ্ধি চিন্তার চর্চার ক্ষেত্র বাংলাদেশকে করব, গণতন্ত্রের পথে আগাবো, নাকি তালেবানিকরণ করব। কারণ বিএনপির আমলে কিন্তু প্রথম আমরা শুনেছি স্লোগান আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বিএনপির আমলে 2001 থেকে 2006 আমরা দেখেছি 64টা জেলায় একযোগে বোমা হামলা। আমার এক ব্যক্তিগত আমার ক্ষতি, আমার ক্লাসমেট ছিল শহীদ সোহেল আহমেদ, সহকারী জজ, 2005 সালে হত্যার শিকার হয়েছিল জঙ্গিদের কাছে। রাজশাহী জোনে বাংলা ভাই, তারপরে শায়ক, পরে বিএনপি গ্রেপ্তার করেছিল, বিএনপির সরকারি বিচার করেছিল, এই জন্য তারা ধন্যবাদ পাবেন। কিন্তু তারা এই যে জঙ্গিবাদ বা মৌলবাদের সঙ্গে আপোষ করে, কিন্তু কার ক্ষতি হবে জানি না, সবচেয়ে ক্ষতি হবে বিএনপির। কারণ মৌলবাদ, জঙ্গিবাদ এবং এই যে এই সফট বুদ্ধিজীবী স্টাইল যেটা ফুয়াদরা করে, অ্যাকচুয়ালি তো বুদ্ধিজীবী না, মানে একটা আপনার মৌলবাদের একটা আধুনিক রূপ, স্যুট প্যান্ট পরার রূপ আর কি। আবার টাইটেলও আছে একটা ব্যারিস্টার। আমাদের দেশে কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন আর শওকত আলী খানের পর আমি আর বাংলাদেশে কোনো প্রগতিশীল ব্যারিস্টার পাইনি। ভারতবর্ষে যারা লন্ডনে গেছে বুর্জুয়া দল করতে, ওইখানে গিয়ে ব্যারিস্টার হয়ে কমিউনিস্ট হয়েছে, জ্যোতি বসু, তারপরে আপনার আরো অনেক নেতা। আর আমাদের গুলো ব্যারিস্টার হয়ে এসে এখানে সুবিধাবাদী, জামাতিকরণ, আর জামাত অবশ্য আপনার জামাতের ফান্ড থেকে, যখন মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ খালেদা জিয়া সরকারের 2 মন্ত্রী ছিল, তখন তারা আপনার ফান্ড পেয়েছিল
এবং তারা তো রাজনৈতিকভাবে ফান্ড ব্যবহার করে। তারা প্রায় শপাচেক ব্যারিস্টার বানিয়েছিল। তো এখন সেগুলোর অত্যাচার আমাদের জাতিকে সহ্য করতে হচ্ছে। তো সুতরাং এই ফুয়াদকে এত অবশ্য আমি আরেকটাও মনে করি এত বেশি গুরুত্ব দেওয়ারও কিছু নাই, বরং আমাদের যারা আইনজীবীর আছে তাদের আরো মুখ খুলতে হবে। কারণ আমি একটা বিষয় খুবই আশাবাদী, আমার এই পবিত্র দেশ, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা ধর্ম পালনকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ, এইটা ধর্মান্ধতার বাংলাদেশ না। এই অ্যাটেম্প বহুবার তারা নিয়েছে, এখনো হয়তো ইউনূস যে চলে গেছে এইটা জামাত এবং এবি পার্টি ভুলে গেছে, মনে করছে এখনো তারা ক্ষমতায়। এই ভুল ভাঙানোর জন্য বিএনপির যা করার দরকার, বিএনপি সেটা করা উচিত, না করলে জনগণ করবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই দেশ ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন আপনার সঙ্গে আমি একমত যে তাদেরকে গুরুত্ব দেওয়ার বিশেষ কিছু নেই, কিন্তু একের পর এক মানে তিনি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলতেন আমাদের কোনো মানে এত বেশি গুরুত্ব ঠিকই দিতেন না, বলেছেন, আমাদের উত্তর দিতে হবে, আমাদের পাল্টা বক্তব্য দিতে হবে, আপনি ঠিক। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন তখন তো অবশ্যই আমাদেরকে বিবেচনায় নেওয়া দরকার। অবশ্যই নচেত এরপর তো আরো ভয়ঙ্কর সব কথাবার্তা আসবে। এবং একটি বিষয় আপনি যেটা বলছেন তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এর মাধ্যমে তারা যে মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে গবেষণা হচ্ছে না, এটি কোন ধরনের মন্তব্য আবার? হ্যাঁ, গবেষণা নেই, গবেষণার জন্য বরাদ্দ নেই, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি, কিন্তু এখানে আবার সাম্প্রদায়িক কথা জুড়ে দেওয়া, হিন্দুত্ববাদী শিক্ষকদের কারণে এগুলো হচ্ছে না, এর মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে? মানে স্পষ্ট শোনেন, একটা বিভাজনের রেখা। হ্যাঁ জি, শোনেন, জামাত এবং এই যে এবি পার্টি এবং অন্যান্য দলগুলো যারা ইসলামের, পবিত্র ইসলামের মতো এত একটা মহান ধর্মের নামে ধর্মীয় দলের দাবি করে, কিন্তু সমস্ত সভ্যতা বিরোধী কাজ করে, এরা হচ্ছে প্যাথোলজিক্যালি এন্টি বাংলাদেশ। এদের কোনো জন্মের দরকার নাই। মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি দেখে তার রাজাকার না, তা না। রাজাকার হচ্ছে একটা চেতনা, পাকিস্তান বিরোধিতা একটা চেতনা। ধরেন আমরা তো মুক্তিযুদ্ধের সময় জন্ম, মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাতের যে ছেলেটা ডাকসু নির্বাচনে লিখেছিল যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর হাইজাকার, বয়স ছিল ছেলেটার 22 বছর, তাকে তো আর কেউ শিখায়নি, তাকে শিখিয়েছে তার দল শিবির। শিবিরের যে কারিকুলাম এটাই আছে। শিবিরের একটা পত্রিকায় লিখেছিল না গত ডিসেম্বরে যে মুসলমানরা এখন দুঃখ করে যে কেন 71-এ যুদ্ধ করেছিল, পরে আবার তারা তুলে নেয়। এখন বিএনপি সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আমি খুব সরাসরি কথা বলা পছন্দ করি, সব আমলই আমি বলেছি যে বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে গণতান্ত্রিক ভাবে, নাকি একটু মুক্তিযুদ্ধ, একটু জামাত, একটু রাজাকার, একটু আপনার তালেবান, আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব, আবার গিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সাউথ প্লাজায় সংবর্ধনা, এগুলো করতে গেলে বিএনপি হয়ে যাবে নো হয়ার। এইটা বিএনপির করা ঠিক হবে না। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি যে বাংলাদেশে 5 আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। আমি জেলা উপজেলার খবর পাই, তো এরা আর কোথাও কোনো জায়গা পাচ্ছে না বলে মিডিয়া আছে, তাদের কথা বলতে তো ট্যাক্স দিতে হয় না, যে কারণে বলছে, কিন্তু এটাকে খাটো করে দেখা যাবে না। এবং এটার পিছনে আপনার অনেকগুলো পাপীরা রয়েছে। ওই যে আমার দেশ নাকি পত্রিকা আছে, সেইটা একটা মৌলবাদী প্রচারের কারখানা, এরকম অনেকগুলো আছে। এর বিরুদ্ধে আমি মনে করি আমাদের আরো পত্রিকা হওয়া দরকার, আমাদের প্রচারণা হওয়া দরকার, এবং আমাদেরকে এই শক্তিগুলোর বিরুদ্ধে। এবং আমরা ভুলতেই চেয়েছিলাম, বিশ্বাস করেন পান্না ভাই, আমরা ভুলতেই চেয়েছিলাম যে আর মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যু আর তুলবো না এত বছর পর, কিন্তু জামাত, এবি পার্টি এবং বিশেষ করে মহা টাউট, মহা বাটপার, লোভী, দুর্নীতিবাদ, শিশু হত্যাকারী ডক্টর ইউনূস আমাদেরকে আবার সেই প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য বড় অভাব অনুভব করছি খালাম্মার বা শহীদ জননী জাহানারা ইমামের, যিনি জাতির সময় দাঁড়িয়ে গিয়েছিলেন, আদালত হয়েছিল। যাক, আমরা জাহানারা ইমামের পুত্র সমরা রয়েছি, পুত্র কন্যারা, আমরা কোনো অবস্থাতেই আমাদের এই বাংলাদেশকে মৌলবাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা। জাহানারা ইমামের প্রসঙ্গ যখন তুললেন আমি এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে জাহানারা ইমাম প্রসঙ্গেও আপত্তিকর মন্তব্য করার চেষ্টা করেছেন
যার প্রসঙ্গে কথা বলছিলেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি বলছিলেন যে তার প্রসঙ্গে কথা বলতে নেগেটিভলি, মানে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে, একটা টেলিভিশনে বলছেন, তাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। মানে এই সব অধ্যত্ব শেষ কোথায়? দেখেন, লেনিন বলতেন, মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিন, সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা, রুশ বিপ্লবের মহা